This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ রাজ্যে মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। শাসক দলের সতর্ক না হলে বিহারের মতো না বাংলার ভোটেও তার প্রভাব পড়তে পারে। এবার এই দাবি বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। প্রশান্ত কিশোরের ভরাডুবির প্রসঙ্গে নাম না করে আইপ্যাককে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। কুণাল ঘোষ আপনাদের দলের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, বিহারের সিচুয়েশন আলাদা। কুণাল বাবুরা কলকাতায় বসে যে সমস্ত স্টেটমেন্টগুলো করেন, 30% মুসলিম ভোটার বা আমজনতা তাদের মনের মধ্যে কি চলছে, গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তারাও যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ বিহার এর রেজাল্ট সেটা একবার প্রমাণিত। সমস্যাটা হলো যে মুসলিমরা যখন বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে, আগামী দিনে শাসক দল বা আমার তৃণমূল কংগ্রেস দল নেতৃত্ব সতর্ক না হলে তার প্রভাব বা তার এই বিহারের রেজাল্টের যে ফলাফল, সেটার কিছুটা হলেও যে আঁচ আমাদের বাংলার রাজনীতিতে পড়বে এটা বলাই বাহুল্য। বাংলায় ফ্যাক্টর হবে না, বিহারের গয়া থেকে এসেও তার গ্রহণযোগ্যতা হবে না, হায়দ্রাবাদ থেকে এসেও সে মেন নেতা থাকলে তাকে উপযুক্ত নেতা মানতে পারবে, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে না। আসলে সংস্থায় যদি বাংলার নির্ণায়ক ক্ষমতা হতো, তাহলে প্রশান্ত কিশোরজি ফার্স্ট টাইম পার্টি করে এই বিহারের নির্বাচনে অংশগ্রহণ করে তার টেবিলে বসে যে আইকিউ সেটাও ফেল করলো, প্র্যাকটিক্যাল মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা নেই, সেটা প্রমাণ হলো। তাহলে সেই ব্যক্তি বাংলায় কি করে এত গ্রহণযোগ্যতা দেখাবে? বা তারই সংস্থা এখন যারা যুক্ত আছে, আমি দিদিকে বলবো অবিলম্বে দিদি নিজের হাতে ব্যাটন ধরুক। যে প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল যে বাংলার দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে দিতে পেরেছে বা এনে দিয়েছে, আজকে এটা বলাই যায় যে এখানে প্রশান্ত কিশোরের কোনো ক্রেডিট ছিল না, যা কিছু ক্রেডিট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে, কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না, আতশ কাজ দিয়ে খুঁজতে হয় তাদের, বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না। তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 75-76 বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে, কেউ মানুষ হিসেবে দেখেনি। ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখতে চায়। বিহারের মুসলমান মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, এইটা এত তাড়াতাড়ি বোধহয় বলে দেওয়ার সময় আসেনি, কেননা তার জন্য আরও বুথ ধরে ধরে অ্যানালিসিস দরকার। কোথায় কোন ফ্যাক্টর কাজ করেছে না করেছে আমরা জানি না, কিন্তু এইটা ঘটনা যে মানে এত ইটস টু আর্লি টু সে, একেবারে বুথ ধরে ধরে হিসেব না করে এই কথাটা এত সহজে বলে দেওয়া যাবে না যে কোথায় সংখ্যালঘু আর কোথায় সংখ্যাগুরু কাকে ভোট দিয়েছে। এআইএমআইএম এর মূল কাজই ছিল ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করা, কটাক্ষ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এ রাজ্যে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই থাকবেন, মিমের ভোট কাটার ফাঁদে পা দেবেন না আত্মবিশ্বাসী তৃণমূল নেতা। হিসেব করলে দেখা যাবে মিম ভোট কাটার ফলে কার্যত 20-র বেশি আসনে মহাগঠবন্ধনের প্রার্থীরা হেরে গিয়েছেন। অর্থাৎ মিমের মূল কাজ ছিল বিজেপিকে জিততে সহযোগিতা করা। এ রাজ্যে সংখ্যালঘুদের কাছে চিত্রটা আরও বেশি করে পরিষ্কার হয়ে গেল এই কারণেই, কারণ আজ থেকে 5 বছর আগে যখন বিহারে ভোট হয় 2020 সালে, সেই নির্বাচনেও কিন্তু অনুরূপ ছবি আমরা দেখেছি। একই ছবি আমরা মহারাষ্ট্রে দেখেছি, একই ছবি ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি, যেখানে মিম ভোট কেটে আসলে বিজেপিকে সুবিধা করে দেয়। তাই বিজেপির দালালদের এ রাজ্যে সংখ্যালঘুরা ভোট তো দেবেনই না, বরঞ্চ এই ভোটটা তাদের জন্য একটা আই ওপেনার হয়ে থাকলো যে আরও বেশি করে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশেই থাকবেন। বাড়ি বাড়ি যাচ্ছেন না, ঘরে বসেই ফর্ম বিলি করছেন বিএলও।
এই অভিযোগ তুলে পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। চাঁচলের মতিহারপুর পঞ্চায়েতের সন্তোষপুরের ঘটনায় কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি। তাদের অভিযোগ, এনমার্শন ফর্ম দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএলও, তাই বেশিরভাগ বাসিন্দাই এখনো ফর্ম পাননি। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, যদিও সব অভিযোগে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিএলও। ফর্ম কোথায় বিল্লি হচ্ছে না হচ্ছে আমরা এখনো জানিনি। আপনাদের বাড়ি বাড়ি যায়নি? যাইনি, আমার বাড়িতে যায়নি। আমি পুছলাম, আমার বাবা মা আছে এখানে, আমি পুছলাম তো যায়নি। আমি এবার জাফরকে ফোন করলাম, কিন্তু জাফর ফোনটা তুললো না। দিল্লিতে আসলাম, আর যাওয়ারও ব্যাপার আছে? যাওয়ারও ব্যাপার আছে, আর ফর্মটা জমা দিতে হবে, ফর্মটা ইয়ে করতে হবে। আমি বিল্লিকে ওখানে রেখে এসেছি। কিসের কাজ করেন পরিযায়ী শ্রমিক? আমি ওখানে টাইল পাথরের কাজ করি। কম্পিউটার দোকানে ফর্ম বিলি করছে বসে বসে, তো ওরা বাড়ি 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 যাচ্ছে না। আমাদেরটাই কি নাম? নাম বের হচ্ছে জাফর ইকবাল, সন্তোষপুরে। আচ্ছা, তো তারপরে আমি যখন ভিড় হয়েছে, মহিলারা তো বোঝে না, মানে আতঙ্কিত হয়ে সব ছুটে ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে। সন্তোষপুরের ভোটাররা রাস্তায় পথ অবরোধে নেমেছে। আমরা কি এসআর এর ফর্ম পাবো না? আমাদের কি ভোটার লিস্টে নাম উঠবে না? এই আশঙ্কা নিয়ে তারা আজকে পথ অবরোধে নেমেছে। এই বিএলও জাফর ইকবাল, তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকশন কমিশনে নালিশ জানাচ্ছি এবং দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এবং ইলেকশন কমিশনকে আমরা আবেদন জানাবো, সেই সন্তোষপুরের যারা ভোটার আছে তারা দ্রুত কিভাবে এসআইআর ফর্ম পাবে তার ব্যবস্থা করুক। ব্লকের যে ওসি ইলেকশন বা বিডিও ম্যাডাম আছেন ওনাকে আমি জানাবো, বা আমাদের এই অ্যাসেম্বলির এআরও আছে, আমাদের এসডিও সাহেব আছে, ওনাকে আমি জানাবো। যদি ভাইটাল কোনো ইস্যু থাকে তাহলে যদি কোনো প্রভিশন থাকে ওনাকে রিপ্লেসমেন্ট করার তাহলে করবে। আর যদি আমি যেটা শুনেছি যে অল্প সংখ্যক ফর্ম ডিস্ট্রিবিউশন বাকি আছে, ডিরেক্ট, তো আশা করি হয়ে যাবে মিউচুয়ালি। একটা ওখানে লোকালি একটা ইস্যু ছিল, এটা কাটিয়ে উঠবে, আমি প্রশাসনকে জানাচ্ছি। মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রি নির্দেশ, তার প্রতিবাদে শিলিগুড়িতে ব্যাপক বিক্ষোভ বিএলওদের। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিএলওদের ট্রেনিং চলছিল। ট্রেনিং ছেড়ে বাইরে এসে স্লোগান দিতে শুরু করে দেন বিএলওরা। দেখুন। ডাটাগুলো কালেক্ট করা হয়েছে, সেই ডাটাগুলোকে ওনারা বলছে অনলাইনে ফিল আপ করতে হবে। তার জন্য ডিভাইস নেই, ম্যান পাওয়ার নেই। অক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই অসুস্থ। 15 দিন ধরে আমাদের 12, 18, 20 ঘন্টা করে কাজ করে যাচ্ছে। রাত্রি 1:30 পর্যন্ত আমরা কাজ করেছি। তারপর হঠাৎ করে এই মোবাইল বেসড কাজ কারো পক্ষে সম্ভব না। আমাদের কাজ শুধু ডিস্ট্রিবিউট করা আর কালেকশন করা, সেটা আমরা করে দেব। এরপর ডিজিটাইজেশনের কাজের জন্য ওনারা বুঝে যাবেন ওনারা কি করবেন। আমরা স্কুল বাদ দিয়ে, ফ্যামিলি বাদ দিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি না। এইভাবে তো চাপ দিলে চলবে না। রাত্রি 12:45 অবধি ফোন আসে, সকাল 6:23 থেকে ফোন আসা শুরু করে। সারাক্ষণ ধরে পাবলিক সার্ভিস দিয়ে, তো আমরা তো পাবলিক সার্ভিস না, সেই হিসাবে কমিশন বিনা কারণে উইদাউট আওয়ার কনসেন্ট আমাদেরকে নিয়ে নিল। এই দলের আমার নাম্বারটাকে, আমার 27 বছরের পুরনো নাম্বার, সেই নাম্বারটাকে পাবলিকলি করে দিল আমার কনসেন্ট ছাড়াই। আমরা ট্রেনিং শুনিনি। আমরা 90% যারা আছে আমরা টিচার বেরিয়ে গেছি, আমরা জানি না কিছু। আমরা ট্রেনিং নেব না, আমরা ডিসিশন কাজ করবো না, সব কাজ করবো কিন্তু ডিসিশন করবো না আমরা। আর এরা প্রতিদিনই নতুন নতুন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, যেগুলো আগে কোনোদিন বলেনি। এটাও বলেছিল যে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়নি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডালখোলায় আসা চিকিৎসককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন তদন্তকারীরা। আল ফালাহা বিশ্ববিদ্যালয় থেকে 2024-এ এমবিবিএস পাশ করেন নিসার আলম নামের ওই চিকিৎসক। লুধিয়ানার বাসিন্দা ওই চিকিৎসক ভাইয়ের বিয়েতে ডালখোলায় আসেন। আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সূত্রে কাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন হিসাবে যেসব ডাক্তারের নাম উঠে এসেছে তাদের চেনেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। উপর এতটা ভরসা হচ্ছে যে কোনো ইলিগাল কাজে ও যাবে না। এটাও বলেছি আপনাদের যে ছেলেটার বয়স 25 আছে, কিন্তু মা বাবার সঙ্গে যে মিশে ও, তো বোঝা যাবে যে এই 12-13 বছরের ছেলে যেরকম আছে এইভাবে মিশে এতটা মান্যতা দেয় সমাজের লোককে আর বাবা মাকে। তো ওটাই আসার উপর বলছিলাম যে সঠিক যদি তদন্ত হয় তাহলে ছেলে বেরিয়ে আসবে। এখন কি মনে হচ্ছে তদন্ত সঠিক? না, সঠিক তদন্ত সঠিক হয়েছে। আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম, তো নায়ের প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুকু থাকলাম আমি, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে।